আসলাম আইসিটির আজকে দ্বিতীয় লাইভ। তো দ্বিতীয় লাইভের যে টপিকগুলা, তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক লাইভের অধ্যায় ভিত্তিক টপিক যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে গত লাইভে হচ্ছিল 2 অধ্যায়, আজকে হবে হচ্ছে গত লাইভে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এর পুরা চ্যাপ্টারের যে মেইন গুরুত্বপূর্ণ টপিকগুলো ছিল ওগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো শুরুতে আমরা অধ্যায়টার নাম দেখলাম, এরপরে প্রথম যে টপিকটা, সে প্রথম টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যে টপিকটা আছে এটা দেখো, এটা আমরা যদি একদম শুরু থেকেই বলি, কমিউনিকেশন সিস্টেম বলতে আসলে কি বোঝায়। কমিউনিকেশন মানে কি? এটা একটা ইংরেজি শব্দ। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, আর সিস্টেম মানে হচ্ছে যেমন পদ্ধতি। তো এটা এক কথায় যদি আমরা বলি, একটা যোগাযোগের পদ্ধতি। তো এখন এটা হচ্ছে আমরা বইয়ের ভাষায় কিভাবে লিখবো, কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান। এখানে এই জিনিসটা দেখো, তথ্য আদান প্রদান করাই হলো কমিউনিকেশন। তার মানে এখানে মূল কাজটা হচ্ছে তথ্য আদান প্রদান। এরপরে এখানে আরেকটা কাজ আছে, দুইটি পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? দুইটি পক্ষের মধ্যে তথ্য আদান প্রদান। তার মানে দুইটা পক্ষ লাগবে। এখন কথা হচ্ছে, দুইটা পক্ষ কি আমরা মানে দুজন মানুষের মধ্যে হবে? বিষয়টা কিন্তু এমন না। দুইটা পক্ষ হচ্ছে দুইটা ডিভাইসের মাধ্যমে, দুইটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যখন তথ্য আদান প্রদান হবে সেটিকে বলা হবে কি? কমিউনিকেশন সিস্টেম। এরপরে দেখো, এরপরে যে টপিকটা, ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন বলতে কি? কোনো ডেটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা স্থানান্তরের প্রক্রিয়া। এখানে দেখো, ডেটা স্থানান্তর। ডেটা স্থানান্তর বলতে কি বোঝায়? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটা। তো এক কথায় এখানে দেখো, কোনো ডিভাইসের মানে কোনো ডেটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এই জিনিসটা খেয়াল করো, মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাইতে হবে। এই ডিভাইসে ডেটা স্থানান্তর প্রক্রিয়াকে বলা হবে ডেটা কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এরপরে ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত। 5টি উপাদান মানে এখানে 5টা উপাদান থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা পরীক্ষায় আসে যে ডেটা কমিউনিকেশন সিস্টেম কয়টি উপাদান নিয়ে গঠিত। তো এখন দেখো, এটা 5টি উপাদান। সেই 5টি উপাদান কি? তার মানে একটা ডেটা কমিউনিকেশন করতে গেলে, তুমি যদি অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক যদি যোগাযোগ করতে যাও, তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা কি? তোমাকে একটা নেটওয়ার্কিং লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক লাগবে। আর একটা কি? একটা ডিভাইস লাগবে। এখন শুধু নেটওয়ার্ক আর ডিভাইস হলেই ডেটা কমিউনিকেশন হয় না। ডেটা কমিউনিকেশনের কিছু ধাপ আছে, ধাপগুলো অনুসরণ করতে হয় বা উপাদান আছে। প্রথম যে উপাদান সেটা হচ্ছে উৎস বা মেসেজ। মানে ডেটা কমিউনিকেশনের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উৎস বা মেসেজ। মানে উৎস মানে কোন একটা ডিভাইস লাগবে তোমার। এরপরে এই উৎসটা থেকে তারপরে একটা প্রেরক লাগবে, মানে পাঠানোর একজনকে লাগবে। মানে তুমি প্রেরক মানে যে তথ্য পাঠাবে সে হচ্ছে প্রেরক। এরপরে মাধ্যম, মাধ্যম মানে যেটার মাধ্যমে তুমি ডেটা কমিউনিকেশন করবা সেটা। এরপরে থাকবে হচ্ছে প্রাপক। প্রাপক মানে যার কাছে ডেটা পাঠাবা। মনে করো প্রথমে তোমার কাছে একটা মেসেজ আসলো, এই মেসেজটা পাঠানোর জন্য তোমাকে একটা লাগবে, মানে প্রেরক লাগবে। এরপরে মাধ্যম মানে যে মাধ্যমে তুমি পাঠাবা, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে কি তোমার মেসেঞ্জার বা অন্য কোনো সাইটের মাধ্যমে, এটাকে বলা হবে মাধ্যম। এরপরে প্রাপক, প্রাপক মানে তুমি যাকে পাঠাবা সে হচ্ছে প্রাপক। এবং সবশেষে দেখো প্রোটোকল বা গন্তব্য। তার মানে ডেটা কমিউনিকেশন সিস্টেমের সর্বশেষ ধাপের নাম হচ্ছে প্রোটোকল বা গন্তব্য। তার মানে যেখানে একদম গিয়ে পৌঁছাবে। আর প্রথম যে মাধ্যমটা, সেটা হচ্ছে উৎস বা মেসেজ। এই কয়েকটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি সেটা জানলাম। এরপরে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি সেটাও জানলাম। এখন দেখো, পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এরপরে যে টপিকটা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশনের পরে যেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ থেকে তোমাদের প্রশ্ন প্রতি বছরই আসে কম বেশি। এখন দেখো, ব্যান্ডউইথ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যান্ডউইথ কম্পিউটার প্রযুক্তি, এই যে এখানে দেখো সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। কম্পিউটার প্রযুক্তিতে একটি মাধ্যমের ভিতর দিয়ে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা পরিবাহিত হতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। তার মানে একটা নির্দিষ্ট মাধ্যমের ভিতর দিয়ে
কি একটা নির্দিষ্ট মাধ্যমের ভিতর দিয়ে যে পরিমাণ ডাটা যাবে, মনে করো তুমি একটা সহজভাবে উদাহরণ দেওয়া যায়। মনে করো তুমি একটা সময়ে একটা সময় আছে, মনে করো 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কারোর সাথে যোগাযোগ করতেছো, এই 1 সেকেন্ডের মধ্যে এই মাধ্যমটা কতটুকু পরিমাপ হবে সেটা। আচ্ছা, অনেকে কমেন্ট করছে দেখি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম যদিও ক্যাপশনের মধ্যে দেয়া আছে, তারপরে বলতেছি আমার নাম হচ্ছে আনিস আহমেদ। আমি তোমাদের আইসিটি ক্লাস নিয়ে থাকি এবং এটা আমার দ্বিতীয় লাইভ ক্লাস। প্রথম লাইভ ক্লাস হয়ে গেছে, মাঝখানে একটু গ্যাপ ছিল আমার পারিবারিক একটু প্রবলেমের কারণে। তো আজকে আমার দ্বিতীয় ক্লাস। তবে আমার প্রতি সপ্তাহে তোমাদের জন্য ফ্রি ক্লাস আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত 7টা থেকে 9টা এর মধ্যে যে কোনো একটা টাইমে। তবে প্রতি বৃহস্পতিবার সকালে তোমরা পেজে, আমাদের যে পেজ আছে সেই পেজ, তারপরে যে আমাদের গ্রুপ আছে মানবিজ্ঞান গ্রুপ পেজ, ওখানের মধ্যে সবকিছু কি করা আছে, সবকিছু প্রতিদিনের রুটিন দেয়া আছে। কোন সময়ে হবে সেটা তোমরা জানতে পারবা। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে যে আমি ওয়েবসাইটে রেস্ট্রিকশন করেছি, আমার ইংরেজি কোর্সটা লাগবে। আচ্ছা, ইংরেজি কোর্স যদি লাগে তোমরা অবশ্যই যার যেটা কোর্স লাগবে তোমাদের একটা ফ্রি কোর্স সবাইকে দেওয়া হচ্ছে। তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে আমাদের অ্যাডমিনকে নক দিতে পারবা পার্সোনালি মেসেজ অথবা ফোন করে। তারপরে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কিছুদিন আগে একটু পারিবারিক সমস্যার কারণে ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, লাল কোথা থেকে? হ্যাঁ, আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছে, সবার জন্য শুভকামনা। তোমরা লাইভটা দেখো, আমরা কেবল আমাদের লাইভ শুরু হচ্ছে। আজকের লাইভের মধ্যে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তোমাদের সাথে আড্ডা হবে। তো তোমরা সবাই লাইভে থাকো এবং শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে যুক্ত হতে পারে লাইভে। তো এখন আমরা আবার ক্লাসে চলে যাই। আস্তে আস্তে আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। তো শুরুতে দেখো ব্র্যান্ডউইথ শুরুতে আরেকবার বলি, ব্র্যান্ডউইথ হচ্ছে এমন একটি মাধ্যম বা এমন একটি প্রযুক্তি যেটার মাধ্যমে কি হয়েছে, দেখো একটি নির্দিষ্ট সময়ে, এখানে এই দুইটা জিনিস মার্ক করতে হবে, একটা নির্দিষ্ট সময় আর যে পরিমাণ ডাটা পরিবাহিত হয়, এই দুইটা জিনিস তোমাদের এখানে মার্ক করতে হবে। সেটা কি, একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা পরিবাহিত হতে পারে কিসের ভেতর দিয়ে, একটা মাধ্যমের ভিতর দিয়ে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হয় ব্র্যান্ডউইথ। এখন দেখো, ব্র্যান্ডউইথকে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। এটা অনেক সময় নৈবিত থেকে আসে যে ব্র্যান্ডউইথকে কি বলা হয়, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তারপরে প্রতি সেকেন্ডে কতটি বিট পরিবাহিত হয় তার পরিমাণকে বিপিএস বলে। এই যে এটা তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় নৈবিত থেকে আসে যে বিপিএস কাকে বলে। এটার পূর্ণরূপ আছে এই যে নিচে দেখো, বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতটা বিট পরিবাহিত হয়, এটাকে বলা হয় বিট পার সেকেন্ড। এরপর এক কথায় যদি বলি, ডেটা স্থানান্তরের হারকে ব্র্যান্ডউইথ বলে। ডেটা স্থানান্তরের হারকে ব্র্যান্ডউইথ বলে। এখন দেখো, আমরা মনে করো এখানে যে আলোচনাগুলো করলাম কিছুই বুঝিনি। এখন আমাদের এই জায়গায় একটা সুন্দর করে তোমাদের উদাহরণ দিয়ে দিছি, দেখো এই উদাহরণটা দেখলে বুঝতে পারবা। মনে করো একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 13,500 বিট ডেটা স্থানান্তরিত হয়, তাহলে এটা ব্র্যান্ডউইথ কত হবে? এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে নৈবিত থেকে আসে। আবার অনেক সময় কি ক্ষয়ের মধ্যে আসতে পারে, গয়ের মধ্যেও আসতে পারে। একটা উদ্দীপক দিল, দিয়ে বললো যে একটা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে বা কোনো একটা কারো মনে করো কোম্পানি আছে, ওই কোম্পানির ডেটা যে ট্রান্সফার হয়, বা ওই কোম্পানির কোনো একটা ওয়েবসাইটের ডেটা ট্রান্সমিশনের যে একটা পরিমাপ, সেটা বোঝাচ্ছে যে ওই চ্যানেলের মধ্য দিয়ে মনে করো 5 সেকেন্ডে এত বিট ডেটা স্থানান্তরিত হয়েছে, এর ব্র্যান্ডউইথ কত। তাহলে এর ব্র্যান্ডউইথটা কিভাবে বের করবো? আমি কি বলছিলাম শুরুতে, দেখো এখানে আছে প্রতি সেকেন্ডে কতটি বিট পরিবাহিত হয়, সেটার পরিমাপকে মূলত ব্র্যান্ডউইথ বলে। তো এখন দেখো এখানে দেওয়া আছে 5 সেকেন্ডে ডেটা স্থানান্তরিত হয় কত, 13,500। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কত হবে? এখানে যদি একটু স্লাইডের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি এটা দেখাইতেছি তোমাদের। এই যে মনে করো 5 সেকেন্ডে হচ্ছে কত, 13,500। অতএব 1 সেকেন্ডে কত হবে, 13,500 ভাগ 5। 13,500 ভাগ 5 কেন হচ্ছে, দেখো এখানে বলছে যে প্রতি সেকেন্ডে কতটি বিট পরিবাহিত হয়, এটার পরিমাণ। তাহলে 5 সেকেন্ডে যদি 13,500 হয়, তাহলে 1 সেকেন্ডে কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1 সেকেন্ডে, এখন তোমরা বলতে পারো যে স্যার বা ভাইয়া 1 সেকেন্ডে কেন হলো, আমরা তো এখানে অন্য 10 সেকেন্ড দিতে পারতাম, 15 সেকেন্ড দিতে পারতাম, বা 100 সেকেন্ড দিতে পারতাম, 1 সেকেন্ডে কেন দিলাম? 1 সেকেন্ডের কারণটা দেখো,
ব্যান্ডউইথ পরিমাপের জন্য তোমাকে প্রতি সেকেন্ডে কতটা বিট পরিমাপ করতে হবে সেটা জানতে হবে। তো এই জন্য এখানে 1 সেকেন্ডের কথা দেওয়া আছে। তাহলে যদি এখানে 13,505 সেকেন্ডে হয়, তাহলে 5 দিয়ে তুমি এই 13,500 কে যদি ভাগ করো, কত আসতেছে? এটা এখানে आंसर চলে আসছে 2700। এখানে অবশ্যই বিপিএস লিখতে হবে। কেন বিপিএস লিখতে হবে দেখো, বিপিএস লেখার কারণটা বলতেছি। এখানে আমি কেন বিপিএস লিখলাম, কারণ হচ্ছে ব্যান্ডউইথের এই যে ব্যান্ডউইথ পরিমাপের একক হচ্ছে বিপিএস। ব্যান্ডউইথ কিভাবে পরিমাপ করতে হয়? বিপিএস দ্বারা পরিমাপ করতে হয়। যেহেতু আমরা এটা ব্যান্ডউইথ বের করতেছি, এই জন্য এখানে হবে বিপিএস। এখন যদি তোমাদের মনে করো একটা প্রশ্ন আমি দিলাম আরেকটা, যদি এরকম হয় যে 10 সেকেন্ডে কোন চ্যানেলের মধ্য দিয়ে মনে করো 20,000 বিট ডাটা পরিবাহিত হয়ে গেছে, তাহলে প্রতি মানে এটার ব্যান্ডউইথ কত হবে? একটা চ্যানেলের দিলাম 10 সেকেন্ডে 20,000 বিট পরিমাণ মানে ডাটা পরিবাহিত হচ্ছে, এখন এটার ব্যান্ডউইথ কত? তাহলে 20 সেকেন্ডে যদি আর 10 সেকেন্ডে যদি 20,000 হয়, তাহলে অতএব 1 সেকেন্ডে কত হবে? এই যে 20,000 আমরা 20,000 ভাগ দিব 10 দ্বারা, যেটা বের হবে এটাই হবে আমাদের। আর এখানে অবশ্যই দিতে হবে কি? বিপিএস দিতে হবে, শেষে অবশ্যই বিপিএস দিতে হবে। তাহলে এখন বলো দেখি এটা কত হবে? আশা করি তোমরা সবাই এটা করতে পারবা। আমি যেহেতু ওটা সিস্টেমটা দেখাই দিছি, এখন চাইলে তোমরা এটা কিন্তু করতে পারবা। আচ্ছা, কমেন্ট দেখি, কমেন্ট অনেকে করছো। স্যার এসটিএমএল অধ্যায় যদি করতেন খুব উপকার হতো। হ্যাঁ, এসটিএমএল এর অধ্যায়ও আমাদের আছে। দেখো, এসটিএমএল এর অধ্যায়টা আমাদের কোথায় আছে? 4 অধ্যায়। তার মানে আমাদের লেকচার 4 অর্থাৎ লাইভ 4 নম্বরে অথবা 4, 5, 6 এরকম লাইভে আমরা এগুলো করতে পারবো। তোমাদের রুটিন ফলো করতে হবে। রুটিন যদি লাইভের রুটিনগুলো ফলো করো, তাহলে বুঝতে পারবা যে আসলে কোন লাইভে কোন চ্যাপ্টারের আলোচনা হবে। আমাদের লাইভে কিন্তু আগে পোস্ট করা হয়, পোস্টের মধ্যে সুন্দরভাবে বলে দেওয়া হয়, ঠিক আছে? যেমন আজকের পোস্ট, আজকের লাইভের আগে কিন্তু পোস্ট করা হয়েছে দিনের মধ্যে, এবং পোস্টে বলে দেওয়া ছিল যে আজকের লাইভে কি কি হবে, মানে কোন টপিকের আলোচনা হবে। আজকের লাইভটা ছিল হচ্ছে 2য় অধ্যায়ের, তো আজকে 2য় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী লাইভ হবে 3য় অধ্যায়ে। হয়তো 3য় অধ্যায়ের একটা লাইভে সম্পূর্ণ করা যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা 3য় অধ্যায়ের হয়তো 2-3টা লাইভ নিতে পারি, তারপরে 4 অধ্যায়ের লাইভ শুরু করবো। তো ঠিক আছে, যদি আমাদের সাথে তুমি গ্রুপ আছে আমাদের, এই গ্রুপ অথবা পেজে যদি অ্যাক্টিভ থাকো, নিয়মিত পোস্টগুলো দেখো, লাইভগুলো দেখো, তাহলে জানতে পারবা কোন দিনের লাইভে কি কি হবে, ঠিক আছে? তো ব্র্যান্ডউইথের এটা লেকচার শেষ, আমরা এখন পরবর্তী আলোচনায় যাব। এখন দেখো, ব্র্যান্ডউইথ কয় ভাগে ভাগ করা হয় বা ব্র্যান্ডউইথ কত প্রকার, এটা একটু দেখো। ব্র্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার। ব্র্যান্ডউইথ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। আচ্ছা দেখো, ব্র্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার, মানে ব্র্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? প্রথমটা হচ্ছে ন্যারো ব্র্যান্ড, ভয়েস ব্র্যান্ড এবং ব্রড ব্র্যান্ড। এবং এই 3টা ব্র্যান্ড সম্পর্কে দেখো সুন্দরভাবে তোমাদের আলোচনা করে দিব। ন্যারো ব্র্যান্ড কাকে বলে বা কিভাবে বুঝবো এটা ন্যারো ব্র্যান্ড? যদি কোনো ব্র্যান্ডের অর্থাৎ কোনো ব্র্যান্ডউইথে যখন ডাটা পরিমাণ হওয়ার পরিমাণটা থাকবে সর্বনিম্ন 45 এবং সর্বোচ্চ 300, যদি সর্বনিম্ন বিট একসাথে বিট যাইতে পারে 1 সেকেন্ডে যদি 45, সর্বনিম্ন 45 এবং সর্বোচ্চ 300 বিপিএস বিট কোনো চ্যানেলের মধ্য দিয়ে যায়, তাহলে ওইটা বুঝতে হবে ওটা কি? ওটা ন্যারো ব্র্যান্ড, অর্থাৎ ওটা ন্যারো ব্র্যান্ডের উদাহরণ। এবং ন্যারো ব্র্যান্ডের সব থেকে ভালো যে উদাহরণটা সেটা দেখো, একটা হচ্ছে টেলিগ্রাফি, তারপরে হচ্ছে টেক্সট মেসেজ। অর্থাৎ টেক্সট মেসেজ বলতে কি, যখন আমরা মেসেঞ্জারের যুগ যখন ছিল না, হোয়াটসঅ্যাপের যুগ যখন ছিল না, তখন আমরা কি করতাম, যে ফোনের মধ্যে ওই যে গ্রামীণ সিম, রবি সিমের মধ্যে জিপির বা রবির ইয়া কিনতাম, অর্থাৎ প্যাকেজ কিনতাম, মেসেজের প্যাকেজ। তো মনে করো 500 মেসেজ 5 টাকা বা 2 টাকা এরকম একটা অফার ছিল। তো ওগুলাতে আমরা কি করতাম, ওগুলা নিয়ে আমরা কথোপকথন করতাম। কিন্তু এখন তো আর ওই মেসেজ কেনার আসলে যুগ নাই। তারপরে অনেকেই এখনো মেসেজ ইউজ করে, বিশেষ করে যারা তোমরা হচ্ছে কি করো, যারা ওই যে রিলেশনের সাথে সংযুক্ত আছো, তারা কিন্তু এখনো ওই মাঝে মাঝে মেসেজ টাইপ করো আর কি, টেক্সট করো। তো এখানে ওই যে মেসেজ টেক্সট করার জন্য যে ব্র্যান্ডের দরকার হবে, যে ব্র্যান্ডউইথের দরকার হবে, সেটার নাম হচ্ছে ন্যারো ব্র্যান্ড, ঠিক আছে? আচ্ছা, তো ন্যারো ব্র্যান্ডের কাজ কি? এটা সর্বনিম্ন হচ্ছে 45 বিপিএস পর্যন্ত যাবে আর সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত যাবে, এর বাইরে কিন্তু যাবে না। এরপরে ভয়েস ব্র্যান্ড। ভয়েস ব্র্যান্ডটা হচ্ছে ন্যারো ব্র্যান্ডের থেকে একটু বড়, মানে একটি বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। যেমন ভয়েস ব্র্যান্ডের সর্বনিম্ন দেখো 1200 বিপিএস, সর্বনিম্ন বিটটা থাকবে 1200 এবং সর্বোচ্চ থাকবে 9600। আগেরটাতে ছিল দেখো, এটার সর্বোচ্চই ছিল 300 আর এটার সর্বনিম্নই 1200। তার মানে এটার থেকে কত বড়? এটা অনেক বড়।
তাহলে এটার উদাহরণ কি হতে পারে, যেমন স্ক্যানার, প্রিন্টার, মনিটর। স্ক্যানার, প্রিন্টার, মনিটর এগুলার কাজ কিন্তু কি করে, এই ভয়েস ব্যান্ডউইথের মাধ্যমে হয়ে থাকে। তাহলে স্ক্যানার যেটা আমরা স্ক্যান করি, ওই যে কম্পিউটারের দোকানে দেখো না স্ক্যান করে। তারপরে প্রিন্টার, প্রিন্টার বলতে কি বোঝায়, ওই যে আমরা কোনো কিছু যখন প্রিন্ট করে বের করি ওইটার ক্ষেত্রেও এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। এরপরে মনিটর, ওই মনিটরের ক্ষেত্রেও ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। এবার সবশেষে দেখো, সবশেষে আসছে ব্রডব্যান্ড। ব্রড মানে কি, ব্রড মানে বিস্তৃত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা বড় কিছু একটা হবে। তো দেখো ব্রডব্যান্ড, দেখো এখানে এই জন্য লিখে দিছি উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়া। এটা পরীক্ষায় নৈর্ব্যক্তিকে অনেক সময় আসে, প্রচুর আসে এটা, যে কেমনে উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়া নিচের কোনটি, তখন তোমরা কি দিবা, ব্রডব্যান্ড। এরকম অপশন থাকবে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড অথবা আরেকটি কিছু থাকলো, তখন তোমাকে কি দিতে হবে, এটা হচ্ছে ভয়েস ব্যান্ড দিতে হবে। তো এখন দেখো উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হবে, ব্রডব্যান্ড বলা হবে। এখন দেখো এই ব্রডব্যান্ডটা কেন উচ্চ গতি সম্পন্ন, এটা একটু দেখো। এটার সর্বোচ্চ মানে এটা সর্বোচ্চ 1 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। 1 এমবিপিএস মানে কি, আমরা দেখো আগের গুলাতে সবগুলাতেই দেখছি হচ্ছে বিপিএস, কিন্তু এটাতে দেখো কি আছে, এমবিপিএস। তার মানে এমবিপিএস মানে কি, আচ্ছা একটু ভালো করে লিখি, এমবিপিএস। এমবিপিএস এটা হচ্ছে বিট পার সেকেন্ড, আর এটা হচ্ছে মেগাবিট পার সেকেন্ড। তো বিট পার সেকেন্ড আর মেগাবিট পার সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে, এটা অনেক পার্থক্য আছে। তাহলে দেখো এটা হচ্ছে সর্বোচ্চ 1 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে, এটা একটু মনে রাখবা। তাহলে এই যে ব্যান্ডউইথ থেকে প্রশ্ন আসবেই, আমি এটা লিখে দিলাম, এই যে এই টপিক থেকে প্রশ্ন আসবেই। তার মানে দেখো আসবে না, শুধু আসবেই। তাহলে এখানে একদম জোর দিয়ে বলা হয়েছে, তার মানে ব্যান্ডউইথটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ব্যান্ডউইথ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে একটু দেখো। একটা আসতে পারে ব্যান্ডউইথ কত প্রকার, সেটা আসতে পারে। ব্যান্ডউইথ কত প্রকার আমরা জানি 3 প্রকার, মানে কোন ব্যান্ডের কাজ কি। দেখো ন্যারো ব্যান্ডের বিশেষ করে উদাহরণগুলা একদম মুখস্থের মতো করে ফেলবা উদাহরণগুলা। যেমন আমি যদি বলি যে প্রিন্টার কোন ব্র্যান্ডের অন্তর্ভুক্ত, মানে প্রিন্টার কোন ব্র্যান্ড, মানে কোন ব্যান্ডউইথের সাথে যুক্ত আছে, তাহলে প্রিন্টার দেখো এই যে প্রিন্টার, তাহলে ভয়েস ব্র্যান্ড, ঠিক আছে। আবার আসতে পারে যে ব্রডব্যান্ডের উদাহরণ দাও, তাহলে ব্রডব্যান্ডের মধ্যে দেখো ব্রডব্যান্ডের এখানে যদি উদাহরণ দেয়া নেই। আচ্ছা ব্রডব্যান্ডের উদাহরণ কি কি হতে পারে আমি তোমাকে বলি। যেমন স্যাটেলাইটের মধ্যে যখন স্যাটেলাইট কমিউনিকেশন হয়, স্যাটেলাইট কমিউনিকেশনে কিন্তু ব্রডব্যান্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। স্যাটেলাইট কমিউনিকেশন এখানে কিন্তু স্যাটেলাইটের মধ্যে যেমন এগুলো ভয়েস ব্যান্ড বা ন্যারো ব্যান্ড দিয়ে আসলে স্যাটেলাইট কমিউনিকেশন হবে না। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য লাগবে মানে অনেক উচ্চ গতি সম্পন্ন, এবং এই যে ব্রডব্যান্ডটাই হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। আচ্ছা এটা তোমরা চাইলে লিখে নিতে পারো যে এটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করা হয়। কোনটা, ব্রডব্যান্ড। যদি বা এখানে উদাহরণ লেখা নাই, হয়তো টাইপিং মিস্টেক করে ফেলছে, উদাহরণটা লেখা নেই, তো তিনটারই উদাহরণটা সুন্দরভাবে পড়ে নিবা। আচ্ছা অনেকে কমেন্ট করছো, দেখি কমেন্টগুলো একটু দেখি। শেখ জুবাইর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে স্যার আমার কমেন্টটা একটু পড়েন। আচ্ছা তোমার কমেন্ট পড়লাম, সবার কমেন্টই পড়বো ইনশাল্লাহ, মাঝে মাঝে কমেন্ট পড়া হবে। তো আমরা আবার ক্লাসে চলে যাই। এরপরে দেখো, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথডটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের একটু পরেই বুঝতে পারবা, যে এই ডেটা কমিউনিকেশন মেথডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা যারা কমেন্ট করতেছো তোমরা একটু কাইন্ডলি করো, শেয়ার করো এটা, অথবা তোমাদের যারা ফ্রেন্ড তোমাদের ব্যাচের আছে বা তোমাদের জুনিয়র যারা, তাদেরকে তোমরা কি করতে পারো, মেনশন করে দিতে পারো অথবা শেয়ার করে লিংক দিতে পারো এই লাইভ ক্লাসে। তাহলে কি হবে, তোমাদের পাশাপাশি ওরাও একটু উপকৃত হবে। আর এখানে তোমার উপকার করতে তো আর কি টাকা পয়সা লাগতেছে না, জাস্ট তুমি এটা লিঙ্কটা শেয়ার করে দিবা, তাতেই ওরা যদি মানে সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকে, মনে করে যে না আমাদের ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে, এটা আমার করলে উপকার হবে, তাহলে তারা অবশ্যই কি এই লাইভে যুক্ত হবে। তো সেক্ষেত্রে কারো ফ্রিতেই উপকার করতে চাইলে তোমরা কি করতে পারো, এটাকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা আমরা আবার ক্লাসে চলে যাই। এখন দেখো ডেটা ট্রান্সমিশন মেথড এটা মানে কি, বা ডেটা ট্রান্সমিশন মেথডটা কাকে বলে, সেটার জন্য শুরুতে যেটা দেখতে হবে, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করা হয়। এই যে ট্রান্সমিট কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সমিট মানে কি,
ট্রান্সমিট মানে মনে করো আচ্ছা একটা উদাহরণ দেই, এটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, মনে করি এটা ক কম্পিউটার আর এটা হচ্ছে খ কম্পিউটার। তো এই কম্পিউটারের মাধ্যমে যখন এই দিক থেকে ডাটা যাবে, এই যে এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, আর এই দুটো হচ্ছে ডিভাইস। তো এখন এই মাধ্যমের যে লাইনগুলো আছে, যে লাইন, এটাকে বলা হয় ট্রান্সমিট লাইন, ট্রান্সমিশন লাইন। তো এই ট্রান্সমিশন লাইনটা এখান থেকে যখন ডাটা এইদিকে যাবে তখন এটাকে বলা হবে ডেটা ট্রান্সমিট, মানে ডেটা ট্রান্সফার হচ্ছে। এই লাইন দিয়ে যখন ডেটা ট্রান্সফার হবে তখন এটাকে বলা হবে কি ডেটা ট্রান্সমিশন মেথড, মানে যে পদ্ধতিতে হবে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যে পদ্ধতিতে ডেটা আসবে এটাকে বলা হবে ডেটা ট্রান্সমিশন মেথড। একবারে সহজভাবে যদি বলি, এই একটু সংজ্ঞা যদি পরীক্ষায় কিভাবে লিখবো, এইভাবে তো আর পরীক্ষায় লেখা যাবে না। পরীক্ষায় কিভাবে লিখবো, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আচ্ছা স্যার আমার কমেন্টটা পড়েন। হ্যাঁ তোমার কমেন্ট পড়ে ফেলছি অলরেডি। এরপরে মাহফুজ শেয়ার ডান, হ্যাঁ ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য। বাকিরা যারা আছো একটু শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারো। এরপরে দেখো আমরা ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার এটা একটু দেখি। এটা হচ্ছে দুই প্রকার, প্রধানত দুই প্রকার, মোট কিন্তু না, এটা প্রধানত দুই প্রকার। এখন একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এখন দেখো এই যে সিরিয়ালের এখানে আবার তিনটা দেয়া আছে, এই জন্য আমি মোট বলিনি, মোট কিন্তু না, প্রধানত। এই যে প্রধানত আর মোট জিনিসের মধ্যে পার্থক্য আছে, প্রধানত মানে প্রধান আর মোট মানে সবগুলা। তো এখানে প্রধানত দুই প্রকার, একটা প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। তো প্যারালাল কাকে বলে, যে ট্রান্সমিশনের ডেটা সমান্তরাল ভাবে আদান প্রদান করা হয়, মানে একদম সমান ভাবে, যে যে ট্রান্সমিশনে ডেটা একদম সমানভাবে চলে যায় সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। এখন দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের আমি একটা তোমাদের উদাহরণ দিতে পারি। এখানে সাইডে আমি একটা উদাহরণ দিব, যদি এখানে জায়গা নাই। দেখো প্যারালালটা কেমন হবে, মনে করো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। এখানে প্যারালালের মধ্যে বলা আছে দেখো সমান্তরাল ভাবে ডাটা যাবে, তার মানে এই যে সমান্তরাল ভাবে যাবে, এইভাবে সমান্তরাল ভাবে যাবে, তাহলে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে প্যারালাল। তাহলে অনেক সময় এটা চিত্র দিয়ে আসতে পারে, এখানে আমরা লিখবো চিত্র প্যারালাল। অনেক সময় কি হয়, মানে অনেক সময় চিত্র দিয়ে আসে, বলে যে এইরকম একটা চিত্র থাকবে, বলবে যে উদ্দীপকের চিত্রটি কোন ডেটা ট্রান্সমিশনের সাথে সম্পর্কযুক্ত, তখন আমরা কি লিখবো, তখন দিব হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তো প্যারালাল শেষ, প্যারালাল এবার চিত্র দিয়ে আসতে পারে, আবার এমনিতে আসতে পারে। তো এরপরে দেখো সিরিয়াল, সিরিয়ালের মধ্যে আবার দেখো তিনটা দেয়া আছে, এই তিনটা আমরা একটু পরে আলোচনা করতেছি। সিরিয়াল কি সেটা আগে দেখি। যে ট্রান্সমিশনে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে আদান প্রদান করে। তো দেখো এক বিট করে, এই জায়গাটা তোমাকে জানতেই হবে, এক বিট করে আদান প্রদান করে, তার মানে এখানে এই যে প্যারালালের মধ্যে কিন্তু কোথাও বলা নাই যে এক বিট করে আদান প্রদান করে। এখানে দেখো এই ট্রান্সমিশনে 8টা 16টা 32টা বিট একসাথে চলাচল করতে পারে, কিন্তু সিরিয়ালে কিন্তু সেটা হয় না, সিরিয়ালে একটা একটা করে বিট যাবে, তার মানে এখানে একটার বেশি বিট যাবে না। কিন্তু দেখো এখানে কতগুলো ভাবে চলে যাচ্ছে, বিশেষ করে তোমরা কখনো ইয়া দেখছো না, প্রিন্টার, প্রিন্ট করার সময় কি হয়, দেখবা যে প্রিন্টারে যখন প্রিন্ট হয় তখন দেখবে যে একটা এরকম মানে চলাচল করতে থাকে, মানে যায় আসে, ফিতার মতো কিছু যায় আসে, তার মানে ওখানে দেখবা অনেকগুলা একসাথে যায় আসে ফিতা। তো এই ফিতাগুলো প্রত্যেকটাই ডেটা পরিবহন করে, মানে ডেটা নিয়ে যায়। তো এইটা দেখো, এটা প্যারালালের ক্ষেত্রে, কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে ওটা হয় না, সিরিয়ালে সর্বোচ্চ এক বিট, সিরিয়ালের মধ্যে এক বিট করে ডেটা ট্রান্সমিশন হয় এবং ডেটা আদান প্রদান করে, সেটাকে সিরিয়াল বলে। সিরিয়ালের আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড তিন ভাগে ভাগ করা হয়। একটা কি কি বলবা, একটাকে হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস আর একটা আইসোক্রোনাস। এটা নৈর্ব্যক্তিকের জন্য পড়বা, নৈর্ব্যক্তিকে অনেক সময় আসে এটা পরীক্ষায়। তাহলে প্যারালাল এবং সিরিয়াল সম্পর্কে তো আলোচনা আমাদের শেষ। তাহলে সিরিয়ালের চিত্র কেমন হবে, অনেক সময় বলতে পারো যে সিরিয়ালের চিত্রটা কেমন হবে। সিরিয়ালের আসলে ওইভাবে কোনো চিত্র না হলেও ওইভাবে চিত্র দিয়ে আসে না, তবে প্যারালালটা অনেক সময় চিত্র দিয়ে আসে। কিভাবে, এরকম একটা উদ্দীপকের চিত্র থাকবে, চিত্র দিয়ে বলবে যে উদ্দীপকের চিত্রটি কোন ডেটা ট্রান্সমিশন মেথডের মাধ্যমে ডেটা পরিবাহিত হয়, তখন আমরা কি দিব, এটা দিব প্যারালাল, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তী টপিক, এরপরের পরবর্তী টপিকটাও গুরুত্বপূর্ণ, এটা আছে ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, এই টপিকটার আগে আমরা একটু কি করে নেই তোমাদের সাথে
একটু গল্প করে নেই, দেখি কে কে লাইভে আসো, অনেকে কমেন্ট করছো। আচ্ছা, আহমেদ রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে শেয়ার ডান করছো, ধন্যবাদ। এরপরে দেখো, তোমরা যারা লাইভ সংক্রান্ত আমাদের রুটিনটা জানো না, তাদেরকে আরেকবার রুটিনটা জানাই দেই। আমাদের প্রতিদিনই লাইভ ক্লাস হচ্ছে এবং লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। এবং এই ফ্রিতে লাইভ ক্লাসের আজকে ধারাবাহিকভাবে দ্বিতীয় লাইভ ক্লাস চলতেছে আইসিটির। যদিও বা লাইভ ক্লাস আরো একটা হওয়ার কথা ছিল, মাঝখানে আমি গ্রামের বাসায় যাওয়ার কারণে লাইভ ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে আমার 2 নম্বর লাইভ ক্লাস। এরকম প্রতি বৃহস্পতিবার রাতে তোমাদের আইসিটির উপর ফ্রিতে, একদম ফুল কোর্স ফ্রিতে লাইভ ক্লাস হবে। আজকে যেমন 2 অধ্যায় হচ্ছে, পরবর্তী লাইভ ক্লাসে 3 অধ্যায় হবে। এবং 3 অধ্যায় যেহেতু অনেক বড় অধ্যায়, 3 অধ্যায় হয়তো এক লাইভে হবে না, আমরা হয়তো 2টা বা 3টা লাইভ নিব 3 অধ্যায়ের উপরে। তবে তোমরা চাইলে লাইভগুলো করতে পারো। যখন 3 অধ্যায় হবে, স্যার HTML অধ্যায় যদি করতেন খুব উপকার হতো। হ্যাঁ, HTML অধ্যায়ও আমরা করব। তো HTML অধ্যায়টা হবে 3 অধ্যায়ের পরে, কারণ আমাদের সবকিছুর একটা রুটিন আছে, আমরা রুটিনটা মেনটেন করে লাইভ ক্লাসগুলো দিচ্ছি। তো এটার পরে 3 অধ্যায় হবে, 3-এর পরে 4 অধ্যায়, 4 অধ্যায়ের HTML হবে। এবং HTML এর যাদের সমস্যা আছে, HTML আশা করি সমস্যা হবে না। HTML খুবই সহজ একটা অধ্যায় এবং মার্ক পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো HTML থেকে প্রতি বছরের কোশ্চেন আসে, একটা না একটা আসবেই, আবার নৈমিত্তিকও আসবে। এবং HTML এর ফুল 10 মার্ক পাওয়ার জন্য তোমাদের কিভাবে করতে হবে সে সম্পর্কিত আমি গাইডলাইন দিব, প্লাস কিভাবে করতে হবে সেগুলো আলোচনা করব। তো যাই হোক, আমরা লাইভে ফিরি আবার। আমাদের আজকের যে এখনকার যে টপিকটা, সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মেথড। ও মেথডের অলরেডি আলোচনা শেষ, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো দেখো, ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে যখন আমরা আলোচনা করব, তো এখানে দেখো ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝায় সেটা একটু দেখাই। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক, এই যে এই জায়গাটা একটু মার্ক করে নিতে হবে, ডেটা প্রবাহের দিক। এই যে ডেটাগুলো আমাদের যে প্রবাহিত হচ্ছে, এই ডেটা প্রবাহের দিক, ডেটাটা কোন দিকে যাচ্ছে। অনেক সময় এই দিকে ডেটা যাবে, আবার অনেক সময় এই দিকে যাবে, অনেক সময় আবার কি হবে এইদিকে দুই দিকেই যাবে। ঠিক আছে, তো এই ডেটা প্রবাহের যে দিকগুলো আছে, এই দিকগুলো নির্ণয় করার জন্য ডেটা ট্রান্সমিশন মোড থাকে। এরপরে দেখো, এই ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। ডেটা ট্রান্সমিশন মোড 3টা ভাগে থাকতে পারে। আচ্ছা, তোমাদের আরেকটা তথ্য দিয়ে নেই। এই যে আমি যে এখানে স্লাইডগুলো তোমাদের দেখাচ্ছি, এই স্লাইডগুলো কিন্তু আসলে কোনো বই থেকে একবারে হুবহু দেয়া নাই বা একটা নোট থেকে সরাসরি ইয়ে করা নাই। এটা স্লাইডগুলো পুরোপুরি আমার পার্সোনাল বানানো। এটা তোমাদের বলতে পারো যে ডেটা ট্রান্সমিশন মোড তো অনেক বড় একটা টপিক বই, তাহলে এত শর্ট করে আপনি কেমনে করলেন? আসলে এটা অনেকদিন থেকে আইসিটি পড়াচ্ছি, কোন জিনিসগুলো লাগবে তোমাদের, কোন জিনিসগুলো সামনে পরীক্ষায় আসবে, এই সম্পর্কিত আমরা কিন্তু অনেক রিসার্চ করি, অনেক গবেষণা করে তোমাদের জন্য। এইটা আমার পার্সোনাল নোট। ঠিক আছে, মনে করো আমার যে অফলাইন ক্লাসের যে স্টুডেন্ট গুলো আছে, তাদেরকে আমি এরকম স্লাইডের মাধ্যমে না, সরাসরি আমি তাদেরকে নোট করে বোঝাই দিই। কিন্তু আসলে তোমাদের তো ওইভাবে নোট করে বোঝাইলে অনেক সময়ের দরকার, যেহেতু লাইভ ক্লাসে অনেক লং হয়ে গেলে অনেকে থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে ওই নোট থেকে আমি স্লাইড মাস্টার যে থাকে ওনাকে বলি যে এটাকে স্লাইড বানান। আমার পার্সোনাল নোট, কোনো জায়গা থেকে আসলে এইভাবে নেয়া না, পার্সোনাল ভাবে তোমাদের সুন্দর করে বোঝানোর জন্য এইভাবে আমি নোট বানাই থাকি। এবং এই নোট থেকে স্লাইডগুলো চাইলে তোমরা এই স্লাইডগুলো যদি স্ক্রিনশট হোক অথবা তোমরা খাতায় নোট করে নেওয়া হোক, যদি করতে পারো, নোট করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। পরবর্তী পরীক্ষার আগে যদি দেখে যাও, তাহলে এখান থেকে কমন পাবা। ঠিক আছে, এই তথ্যটা তোমাদের জানাই রাখলাম। তোমরা যখন লাইভ ক্লাসে বসবা, লাইভ ক্লাসে পড়বা, তখন হচ্ছে সামনে একটা খাতা নিবা। যেদিন যে লাইভ ক্লাস হবে, ওই লাইভ ক্লাসে একটা খাতা কলম নিয়ে বসবা, আর কিছু না। সামনে ফোন থাকবে, তোমার একটা খাতা কলম থাকবে। ওই খাতা কলমের মধ্যে তোমার কাছে যেটা মনে হবে যে আমার না, এইটা আমার দরকার, তুমি এটা নোট করে নিবা। ঠিক আছে, এবং আমি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু মার্ক করে দিচ্ছি। এই যেমন এটা 3 ভাগে ভাগ করা হয়, এই 3 ভাগের যে ভাগটা, এটা কিন্তু আমি এখানে আলাদা করে তোমাকে মার্ক করে দিচ্ছি, তুমি এটা আলাদা করে নোট করে নিতে পারো। এরপরে সেটা 3টা কি কি? 1 নাম্বার হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্সটা কি? একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। একমুখী ডেটা প্রবাহ, একমুখী মানে কি? যেটা, আচ্ছা কমেন্ট করছে স্যার, আরেকবার বললে ভালো হয়তো। ডাটা ট্রান্সমিশন, আচ্ছা ডেটা ট্রান্সমিশন আমি আরেকবার বলতেছি। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া, যেটা হচ্ছে
এই যে ডেটা যে ট্রান্সফার হয়, আমি কিন্তু একটু আগে দেখাইলাম, এই যে এটা হচ্ছে, এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার। এই দুইটা কম্পিউটারের মধ্যে যখন ডেটা কমিউনিকেশন হয় তখন কিন্তু এখানে একটা লাইন থাকে, সেটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে ডাটা আদান প্রদান হয়ে থাকে, ঠিক আছে। এই যে ডাটা আদান প্রদান হচ্ছে, এই ডাটা আদান প্রদান কোন দিকে হচ্ছে? মনে করো ক থেকে ক্ষয়ের দিকে হচ্ছে, নাকি খ থেকে ক এর দিকে হচ্ছে, নাকি দুই দিকেই হচ্ছে? এই যে দিকটা, ডাটা প্রবাহের যে দিকটা, এই দিকটাকেই মূলত কি বলা হয়? এই দিকটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে। মানে এক কথায় ডাটা কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই প্রবাহের দিকটাকে বলা হবে কি? ডেটা ট্রান্সমিশন মোড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তিনটার মধ্যে কি আছে? প্রথমটাকে বলা হয় সিমপ্লেক্স। সিমপ্লেক্স কি? একমুখী ডেটা প্রবাহের দিককে সিমপ্লেক্স বলে। এখন দেখো তাহলে একমুখী ডেটা প্রবাহ কি হবে, আমি একটু দেখাই তোমাদের। একমুখী ডেটা প্রবাহটা দেখো, মনে করো এটা একটা ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস, এই দুইটা ডিভাইসের এটা ক ডিভাইস, এটা খ ডিভাইস। এখন যদি ক থেকে এই দিকের মধ্যে যায় তাহলে এটা কি হবে? এই দিক থেকে যদি এই দিকের মধ্যে যায় তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে সিমপ্লেক্স, ঠিক আছে। দেখো যদি ক থেকে খ এর মধ্যে ডেটা চলে যায় সেটা হবে সিমপ্লেক্স, মানে একমুখী, একদিক থেকে প্রবাহ হবে। যেমন একমুখী প্রবাহ কি হইতে পারে? যেমন তোমরা অনেক সময় কি রেডিওতে, আগে আমরা কি করতাম, রেডিওতে খেলা দেখতাম, মানে খেলা দেখতাম না তো, শুনতাম। আবার অনেক সময় কি হতো, রেডিওতে গান শুনতাম। তো এখন এই রেডিওতে যদি খেলা শুনতেছো বা গান শুনতেছো, এখানে কিন্তু তুমি চাইলে কিছু বলতে পারবে না। রেডিও থেকে বলতেছে, বলতেই থাকবে বলতেই থাকবে, এটা তুমি চাইলে আর কিছু বলতে পারবে না। একমুখী, এটাকে বলা হয় একমুখী। আবার টিভির অনুষ্ঠান, যে টিভি, এখন যেমন তুমি এখানে লাইভ ক্লাস করতেছো, এখন এটা এটা যে আমি বলতেছি তুমি কিন্তু কমেন্ট করে আমাকে আমাকে বলতে পারতেছো, কিন্তু যখন তুমি টিভিতে অনুষ্ঠান দেখো তখন কি এই সুযোগটা হয়? টিভিতে মনে করো একটা লাইভ অনুষ্ঠান না, মানে এমনিতে অনুষ্ঠান যেগুলো সম্প্রচারিত হয়, এই অনুষ্ঠানগুলো যখন দেখো তখন কি তুমি বলতে পারো যে না এই গানটা আমার ভালো লাগতেছে না, এরপর আরেকটা গান দেন? এরকম কি হয় কখনো? এরকম কিন্তু হয় না। তাহলে এটা হচ্ছে একমুখী, মানে একদিক থেকে চলতেই থাকবে, এটা তুমি চাইলেও তোমার দিক থেকে কিছু করতে পারবে না, একমুখী ডেটা প্রবাহ। এরপর দেখো, এরপরে আমাদের হাফ ডুপ্লেক্স, 2 নম্বর যেটা ছিল হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয় ডেটা স্থানান্তর করতে পারে, ঠিক আছে। এই একটা জিনিস খেয়াল করো, এখানে উভয় করতে পারবে। যেমন এই যে এখানে দিয়েছিলাম, এটা যদি প্রেরক হয়, এটা যদি প্রাপক হয়, আমরা এখানে একদিকে করতে পারছিলাম, মানে প্রেরক থেকে প্রাপকের দিকে। কিন্তু এখানে দেখো প্রেরক এবং প্রাপক উভয় ডেটা স্থানান্তর করতে পারে, তার মানে কি এ ক থেকে ক্ষয়ে ডাটা পাঠাইতে পারবে, আবার খ থেকে কয়েও ডাটা পাঠাইতে পারবে। তার মানে দুজনেই ডাটা পাঠাইতে পারবে, মানে তথ্য পাঠাইতে পারবে। কিন্তু সেটা কি? এই যে এখানে দেখো, কিন্তু তা কি একই সময়ে সম্ভব নয়। তার মানে সেটা একই সময়ে হবে না। দুজনেই ডাটা পাঠাইতে পারবে কিন্তু সেটা কখনোই একই সময়ে হবে না। তাহলে ওটা কেমনে হবে? যেমন এই যে পুলিশের কখনো ওয়াকি টকিতে কথা বলতে দেখছো? মনে করো অনেক সময় যে ট্রাফিক পুলিশ বিশেষ করে দেখবা যে অনেক সময় ওয়াকি টকির মাধ্যমে, এই যে এখন ফোনের মতো থাকে, এই ওয়াকি টকির মাধ্যমে কি কথা বলে, এটা কিন্তু তারা একই সময়ে বলতে পারে না। এটা কি হয়, মনে করো ওয়াকি টকিতে একটা বাটন থাকে, ওই বাটনটা চাপ দেয়, চাপ দিয়ে বলে যে আমার এটা হচ্ছে বা এটা হচ্ছে, সাথে সাথে কিন্তু আবার এই বলতে পারে না। এটা যখন আবার এই বলে যে ওভার, তখন আবার ওই দিক থেকে আবার কথা বলে, ঠিক আছে। তার মানে একই সময়ে কখনো কথা বলা যায় না। যেমন আমরা ফোনের মধ্যে কি বলি, মনে করো ফোনে আমি কথা বলতেছি, আরেকজন আমার সাথে কথা বলতেছে একই সময়ে, অনেক সময় ঝগড়া হয় না, মানে ও বলতেছে এ বলতেছে, কিন্তু ওয়াকি টকিতে কখনো এটা হবে না। ওয়াকি টকিতে তুমি বলবা, তোমার বলা শেষ হবে, তারপরে ও বলতে পারবে। এটিকে বলা হবে, মানে দুইটাই ডাটা পাঠাইতে পারবে। মনে করো ক থেকে ক এর কাছে ডাটা পাঠাইতে পারবে, আবার খ থেকে কয়ও পাঠাইতে পারবে, কিন্তু একই সময় না, ভিন্ন ভিন্ন সময়ে। আচ্ছা, এই যে যেমন উদাহরণ ওয়াকি টকি। এরপরে 3 নাম্বার হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কি? যে পদ্ধতিতে একই সময়ে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান ব্যবস্থা থাকে তাকে কি বলে? ফুল ডুপ্লেক্স বলে। যেমন যারা হাফ ডুপ্লেক্স বুঝছো তাদের জন্য ফুল ডুপ্লেক্স ইজি। এই যে এইটা আবার ফুল ডুপ্লেক্সেরও এটা উদাহরণ হতে পারে। এই যে এই দিক থেকে এই দিকে আসবে, আবার এই দিক থেকে এই দিকে যাবে, মানে উভয় দিকে যাবে, আবার সেটা কি একই সময়ে, মানে একই সময়ে উভয় দিক থেকে ডাটা স্থানান্তর হবে, সেটা হচ্ছে কি? সেটা ফুল ডুপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স কি? একই সময় হবে না, দুই দিক থেকে ডাটা স্থানান্তর হবে, কিন্তু সেটা কি? সেটা হচ্ছে একই সময় হবে না। আর এটা হচ্ছে কি? একই সময় হবে। এটাই পার্থক্য।
যেমন উদাহরণ টেলিফোন, মোবাইল ফোন, মানে মোবাইল ফোনে যখন কথা বলবা তখন কি উভয় দিক থেকে ডাটা স্থানান্তর করা যাবে, না হলে কিন্তু ঝগড়া হইতো না। যেমন ফোনে যদি তুমি ঝগড়া করতে যাও তখন কি হয়, মানে একজন বলতেছে, ও আবার কি সাথে সাথে বলতেছে যে না এটা হয়নি এটা হয়েছে। আবার কিন্তু ওয়াকি টুকিতে কিন্তু এই ঝগড়াটা করা যাবে না। কারোর সাথে ঝগড়া বাজাইছো কিন্তু ওয়াকি টুকিতে এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি একটা কিছু বলতেছো ওকে, ও কিন্তু আর বলতে পারতেছে না, ও চাইলে ওটা বলতে পারতেছে না। কেন? কারণ ওয়াকি টুকিতে ওই সিস্টেমটা নাই, একই সাথে কথা আদান প্রদান হবে না। যখন তোমার মানে একটা কিছু বলার শেষ, তারপরে তুমি ওভার করে দিবা, তারপর ওই পাশ থেকে আবার ও বলা শুরু করবে, ঠিক আছে? আবার তুমি আবার সাথে সাথে ওর কথার আনসার দিতে পারবে না, তাহলে কি হবে, ও যখন আবার বলা শেষ করবে তারপর তুমি বলবা। এটাই হচ্ছে ওয়াকি টকি অর্থাৎ হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন। এটা হচ্ছে তুমি একই সাথে দুজনের সাথে মানে দুজন উভয় মুখেই কথা বলতে পারবা, এবং সেটা কি, সেটা হচ্ছে একই সময়। তাহলে এখন দেখো, এখন যদি পরীক্ষায় আসে যে উদ্দীপকের চিত্রটি কোন ডেটা ট্রান্সমিশন মেথডের সাথে সম্পর্কিত, তখন আমরা বলবো হচ্ছে উপরের চিত্রটা যদি থাকে একদিক থেকে তাহলে ওটা সিমপ্লেক্স, যদি দুই দিক থেকে থাকে, এই যে এই দিক থেকেও আসছে আবার এই দিক থেকেও আসছে, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্সও হতে পারে আবার ফুল ডুপ্লেক্সও হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি জানি, হাফ ডুপ্লেক্স কখন হবে, যখন একই মানে উভয় থেকেই ডাটা প্রেরণ করবে কিন্তু সেটা কি একই সময় হবে না। আর ফুল ডুপ্লেক্সে উভয় থেকে ডাটা আদান প্রদান হবে, সেটা হচ্ছে একই সময়, ঠিক আছে? এটাই পার্থক্য। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড আমাদের অলরেডি শেষ, আমরা এরপরে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিকে দেখো কি বলা আছে, পরবর্তী টপিকটা আছে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। দেখো ওয়্যারলেস মানে কি, ওয়্যারলেস এর বাংলা কি বলতো? ওয়্যারলেস এর বাংলা হচ্ছে তারবিহীন, মানে যেখানে কোনো তার নেই, ঠিক আছে? যে নেটওয়ার্কের আদান প্রদানের ক্ষেত্রে কোনো তার লাগবে না, তারবিহীন। তাহলে এখন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কেমন দেখো, দুই বা ততোধিক ডিভাইস, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম লাগবে দুই বা ততোধিক, দুই বা তার বেশি ডিভাইস লাগবে। দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কেবল সংযোগ ছাড়া, এই যে কেবল মানে তার, এই যে তারবিহীন বলছি না, কেবল সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশন পদ্ধতিকে কি বলা হবে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হবে। এরপরে দেখো ভৌগোলিক অবস্থাগত ভিত্তিতে, ভৌগোলিক মানে কি স্থান ভেদে, স্থান ভেদে এটাকে কয় প্রকার, চার ভাগে ভাগ করা হয়, এটা চার প্রকার। স্থান ভেদে এটা হচ্ছে চার প্রকার। আচ্ছা দেখো স্থান ভেদে এটা হচ্ছে চার প্রকার, সেটা কি কি, এই যে স্থান ভেদে এটা চার প্রকার। একটা হচ্ছে WPAN, ঠিক আছে? WPAN এর পূর্ণরূপটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে এখানে শুরুতে যেহেতু টপিকটা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে, তার মানে তারবিহীন থাকবেই শুরুতে, এই জন্য প্রত্যেকটারই ডাব্লিউ দেওয়া আছে। দেখো ডাব্লিউ মানে ওয়্যারলেস। তো প্রথমে WPAN এটাকে বলা হয়, তো এটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? তার মানে এটা কিসের মধ্যে হয় দেখো, তুলনামূলক কম দূরত্বের, এই যে তুলনামূলক কম দূরত্বের মধ্যে অবস্থিত ডিভাইসের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক, ঠিক আছে? তুলনামূলক কম দূরত্ব, যেমন আগে যখন এখন থেকে কয়েক বছর আগে যখন অ্যান্ড্রয়েড ফোন অতটা কি ছিল না, অতটা অ্যাভেলেবেল ছিল না, তখন আমরা ওই কিছু ছোট ছোট ফোন আসিল, ছোট ফোন অর্থাৎ এই যে বাটন ফোন যেটা আমরা বলি, এই বাটন ফোনের মাধ্যমে আমরা কি করতাম, কোনো কিছু নেওয়া মানে কোনো ফটো কোনো গান আমরা শেয়ার করতাম। সেটা কিসের মাধ্যমে, তখন তো এই যে বাটন ফোনে কি ছিল না, বাটন ফোনে কোনো তোমার হচ্ছে ওই যে এখন যেমন শেয়ার ইট আছে বা অন্যান্য ইয়ে আছে, ওগুলো কিন্তু ছিল না। বা এখন আমরা এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারি, আবার কি মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারি, এগুলো কিন্তু আগে ছিল না, বাটন ফোনে তো এগুলো নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, ব্লুটুথ অন করতাম, ব্লুটুথ অন করে আমরা কি করতাম, একটা ছবি নিতাম, একটা গান নিতাম, এভাবে আমরা শেয়ারের মাধ্যমে নিতাম। ওই শেয়ারটা ছিল ব্লুটুথ, তখন তো শেয়ার ইট ছিল না, ব্লুটুথ ছিল বাটন ফোনে। এই ব্লুটুথটা আবার কি হইতো, মনে করো আমরা এই বিছানায় নিতেছি, এই ঘরের একটা বিছানায় বসে আমরা নিতেছি, এখন ও ফোন নিয়ে বাইরে চলে গেছে, আর যাবে না। এর কারণটা কি, কারণ এই দূরত্বটা হচ্ছে 10 মিটার, সর্বোচ্চ 10 মিটার। 10 মিটারের বাইরে যখন চলে যাবা তখন ওটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই জন্য কি হয়, ব্লুটুথ 10 মিটারের বাইরে যখন যাবা তখন ওটা আর পাবে না, আবার যখন চলে আসবা তখন আবার কি যাতায়াত শুরু করবে, এই ডাটাটা চলবে। তো এইটাই কিন্তু ওই যে WPAN এর বৈশিষ্ট্য, তুলনামূলক কম দূরত্বের মধ্যে অবস্থিত ডিভাইসের মধ্যে তারবিহীন নেটওয়ার্কে WPAN বলে। এখন এই যে এটির দূরত্ব দেখো, এটির দূরত্ব হচ্ছে 10 মিটার পর্যন্ত হতে পারে, তার মানে এটার সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 10 মিটার। 10 মিটার বাইরে গেলে এটার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা এরপরে দুই নাম্বার হচ্ছে WLAN, WLAN, যেটাকে বলা হয় ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা দেখো একটি ক্ষুদ্র ভৌগোলিক অবস্থান, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত
এগুলোর মধ্যে তারবিহীন নেটওয়ার্ক, যেমন এটা কি হতে পারে? আচ্ছা, এখন যেটা আমরা ওই এমবি অর্থাৎ ডাটার পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা কি ওয়াইফাই। এই ওয়াইফাইটা কি বিভিন্ন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে দেখবা যে এই ওয়াইফাই এর মাধ্যমে কাজ করা হয়। তাহলে এই ওয়াইফাইটা কিসের মধ্যে পড়তেছে? লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে। আর ব্লুটুথটা কিসের মধ্যে পড়তেছিল? পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছিল। তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে? যেটা হচ্ছে কম দূরত্বের মধ্যে। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গার মধ্যে, যেমন একটা অফিস, একটা আদালত বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বা হচ্ছে কি হতে পারে মনে করো সিনেমা হল, মানে একটা নির্দিষ্ট। আচ্ছা সরি, একটু আমাদের সমস্যা হয়েছিল। তো এখন দেখো স্যার বলছি, হ্যাঁ ধন্যবাদ বোঝার জন্য। এরপরে দেখো, আচ্ছা একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এর মাঝে নেটওয়ার্কের একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্রতিষ্ঠানে বসে বা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে করতেছি, আমরা যে লাইভটা নিতেছি, বলতো আমাদের যে নেটওয়ার্কটা এটা কিসের মধ্যে পড়বে? এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে নাকি লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে? একটু কমেন্ট করে দেখি যারা লাইভে আসো, যারা বুঝছো, তাহলে এটা বলতে হবে যে আমরা যে এই ক্লাসটা নিচ্ছি অবশ্যই আমরা একটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে ক্লাস নিচ্ছি, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে যে নেটওয়ার্ক আমরা ব্যবহার করছি এই নেটওয়ার্কটা আসলে কি? এই নেটওয়ার্কটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নাকি লোকাল এরিয়া নেটওয়ার্ক? একটু বলো দেখি যারা লাইভে আসো, তারা যদি পারো একটু কমেন্ট করো। তাহলে দেখো, আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের মধ্যে আছি, তো এখানে দেখো দেয়া আছে যে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যে লাইভটা করতেছি আমাদের এখানে ওয়াইফাই লাগতেছে, তো এই ওয়াইফাইটাই হচ্ছে কিসের মধ্যে? এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে। ঠিক আছে, হ্যাঁ লোকাল এরিয়া, হ্যাঁ কমেন্ট করছে লোকাল এরিয়া, গুড। এরপরে আমরা 3 নাম্বার যেটা আছে WMAN, এটাকে বলা হয় ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে কি বোঝায়? মেট্রোপলিটন দেখো কয়েকটি ওয়্যারলেস ল্যান মিলে, তার মানে অনেকগুলো ওয়াইফাই সংযুক্ত মিলে যেটা গঠিত হবে সেটাকে বলা হবে কি? WMAN বা মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে এমন একটা জায়গাকে বোঝায়, যেমন হচ্ছে যেমন ঢাকা মেট্রোপলিটন, তার মানে ঢাকা শহরের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। এখানে তুমি কিন্তু ওয়াইফাই দিয়ে কভার করতে পারবে না পুরো ঢাকা মেট্রোপলিটন, তুমি ওয়াইফাই একটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবে না, অনেকগুলো ওয়াইফাই লাগবে, এবং এই অনেকগুলো ওয়াইফাই সংযুক্ত করে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেটাকে বলা হবে, এই যে দেখো সেটাকে বলা হবে কি? ওয়াইম্যাক্স। অনেকগুলা ওয়াইফাই মিলে যেটা হবে সেটাকে বলা হবে ওয়াইম্যাক্স। আচ্ছা তাহলে এটা গেল। এরপরে আমরা সর্বশেষ যেটা WWAN, তাহলে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে কি বলতো? ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত, মানে যেখানে অনেক বড় থাকবে। তো ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাধারণত কয়েকটি ওয়্যারলেস ম্যান নিয়ে, আবার কয়েকটি ওয়াইম্যাক্স মিলে কি হয়? কয়েকটি ওয়াইম্যাক্স মিলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়। যেমন কয়েকটি লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে কি হয়েছিল? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়েছিল। তার মানে কয়েকটি লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে হয়েছিল WMAN। আবার কয়েকটি WMAN নিয়ে গঠিত হয়েছে কয়েকটি WMAN নিয়ে গঠিত হয়েছে WWAN। তার মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়েছে কয়েকটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সমন্বয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এরপরে নিচে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা এরপরে যে টপিকটা, আশা করি তোমরা নেটওয়ার্ক সংক্রান্ত টপিকগুলো বুঝে ফেলছো। এখন তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসছে তোমাদের স্লাইডের সামনে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটার নাম হচ্ছে কি? নেটওয়ার্ক টপোলজি। টপোলজি থেকে একটা কথা পড়ানোর আগে ক্লিয়ার করে নেই যে এই যে টপোলজি থেকে তোমার সৃজনশীল আসবে, অর্থাৎ সিকিউ আসবে। তার মানে এই জায়গা থেকে সিকিউ প্রশ্ন অবশ্যই হবে টপোলজি থেকে। ঠিক আছে, তো টপোলজি থেকে সিকিউ পাইতে গেলে তোমাকে টপোলজি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো আমরা টপোলজি নিয়ে একটু আলোচনা করি। টপোলজি কাকে বলে? নেটওয়ার্ক টপোলজি কাকে বলে বা কি, এটা আমরা কিভাবে দেখবো? দেখো শুরুতেই কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতি কি? মনে করো একটা কম্পিউটার নেটওয়ার্কে এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, আবার এখানে একটা কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলো যে সংযুক্ত আছে একটা অপরটির সাথে, সংযুক্ত থাকার যে পদ্ধতিটা সেটাকেই বলা হবে নেটওয়ার্ক টপোলজি। এখন দেখো এই পদ্ধতিটাকে মোট 6 ভাগে ভাগ করা হয়, মানে এটা 6 ধরনের হয়ে থাকে।
এই নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে কয় ধরনের হয়ে থাকবে? 6 ধরনের হয়ে থাকবে। দেখো সুন্দরভাবে নোটের মতো তোমাদের লিখে দিচ্ছি এখানে। প্রথমটা হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, এরপরে আছে মেশ টপোলজি এবং সর্বশেষে আছে হচ্ছে হাইব্রিড টপোলজি। তো এই টপোলজিগুলো নিয়ে আমি প্রত্যেকটারই আলোচনা করব। তার আগে তোমরা একটু চিত্রের দিকে একটু খেয়াল করো। এখানে যে চিত্র দেয়া আছে, এই যে প্রথমে বাস টপোলজিটা দেখতে কেমন হবে? বাস টপোলজিটা দেখো, এই যে এরকম এরকম একটা চিত্র দেয়া আছে বাস টপোলজি। বাস টপোলজিটা দেখতে হচ্ছে কিছুটা বাসের মতো। বাস কি থাকে? এরকম সমান্তরাল থাকে একটা বাস। এই বাসের মধ্যে এখানে সিট থাকে, এখানে সিট থাকে, এগুলাতে কি থাকে? সিট থাকে না? এখানে হচ্ছে ড্রাইভার থাকে, আর এটা হচ্ছে দরজা থাকে, এখানে সিট থাকে না? তো এই যে দেখো এখানেও সেম কাজটাই হয়েছে। এই যে একটা দেখো, একটার পরে একটা, একটার পরে একটা, উপরে নিচে এভাবে থাকবে। তার মানে বাস টপোলজিটা হচ্ছে এমন একটা টপোলজি যেটা হচ্ছে বাচের মতো, মানে কিছুটা বাচের মতো থাকবে, এরকম সমান্তরাল থাকবে এবং উপরে নিচে থাকবে, এই যে কিছুটা এই চিত্রের মতো। তোমাদের এই যে চিত্র এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা হচ্ছে বাস টপোলজির উদাহরণ। তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আমরা আগে বিস্তারিত একটু আলোচনা করি। তো দেখো এই যে এখানে টপোলজি গুলো সুন্দরভাবে তোমাদের সাজানো আছে। এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা যদি তোমরা একটু জানো তাহলে এই স্লাইডটা থেকেই টপোলজি সংক্রান্ত সমস্যাগুলোর অ্যান্সার করতে পারবে। অথবা তোমরা চাইলে এটা নোটও করতে পারো, যেহেতু নোট করতে একটু সময় লাগবে, তোমরা ইয়া করতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই স্লাইডটা। তখন কি হবে, তোমার টপোলজি সংক্রান্ত কখন কোনটা হবে এটা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাস টপোলজি টপোলজি নিয়ে আলোচনা করব। ওগুলা কি ইম্পর্টেন্ট? আচ্ছা, মাঝখানে যে অন্যান্য টপিক গুলো আছে এগুলা কি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, মাঝখানে কিছু কিছু ছোট ছোট টপিক আছে তোমাদের, এই টপিক গুলা অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তারপরে ওগুলা থেকে প্রশ্ন আসে। তো আমাদের যেহেতু লাইভ ক্লাসটা একটা লিমিটেড সময়ের মধ্যে হয়ে থাকে, মানে একটা সময় দেওয়া থাকে আসলে, এরপরে এরপরে অথবা আগে আমাদের শিডিউল করা থাকে। তো এই একটা লাইভের মধ্যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র সব টপিক ওইভাবে আসলে মানে হাতে ধরে ধরে করানো যায় না, বুঝছো? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, মেইন যে টপিক গুলো আছে মানে যেগুলো না পড়লেই নয়, এবং ওগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তাতে কি হয়, যারা মানে একটা ক্লাস করেই যাতে একটা ভালো একটা প্রিপারেশন হয়। কারণ ওই যে ছোট ছোট টপিক গুলো আছে, ওই টপিক গুলো থেকে প্রশ্ন সম্ভাবনা 50-60%, মানে হইতেও পারে না হইতেও পারে, বিষয়টা এমন। কিন্তু এই টপিক গুলো থেকে প্রশ্ন হবে, এই জন্য আমরা এই টপিক গুলাকে প্রাধান্য দিই বেশি। আর এখানে আরেকটা বিষয় জেনে রাখি, যে আমাদের ফ্রি লাইভ ক্লাসের বাইরেও আমাদের যে মানবিকিয়ান যে পেজ আছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে মানবিক গ্রুপের স্টুডেন্টদের জন্য। তোমাদের সকল সাবজেক্টের আলাদা আলাদা করে কোর্স আকারে আমরা রান করাইতেছি সামনে। তো এই শুধুমাত্র 500 টাকায় তোমরা একটা কোর্স, যে কোনো কোর্স কিনতে পারবা 500 টাকায়। এবং তোমাদের একটা এখন অফার চলতেছে, তোমরা চাইলেই ফ্রি অ্যাক্সেস নিতে পারবা, যে কোনো একটা ক্লাসের ফ্রি অ্যাক্সেস নিতে পারবা, যে কোনো একটা কোর্সের। তো এখানে 1000 স্টুডেন্টের ক্যাম্পেইন চলতেছে। তোমরা অবশ্যই আমাদের অ্যাডমিনকে নক দিয়ে বিস্তারিত জেনে নিবা যে কিভাবে আমরা একটা কোর্সের ফ্রি অ্যাক্সেস নিব। তো যে কোনো একটা কোর্সে যখন ফ্রি অ্যাক্সেস করতে পারবা, ওখানে আমাদের বিস্তারিত ক্লাস আছে এবং রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস তুমি ডাউনলোড দিয়ে যে কোনো সময় দেখতে পারবা। এবং আমাদের ওই রেকর্ডেড ক্লাসের যদি তুমি সদস্য হয়ে থাকো, ওই অ্যাক্সেসটা নিতে পারো। তখন তো কি হবে, তুমি যে কোনো সময় তোমার যতটুকু যতটুকু প্রয়োজন তুমি ওটা তখন করে দেখতে পারবা, এবং ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে? তো এই জন্য লাইভ ক্লাসে আসলে ওইভাবে বিস্তারিত প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র টপিকের আলোচনা করা মানে সম্ভব না টাইম মেনটেনের কারণে। তো সেক্ষেত্রে আমরা মেইন টপিকগুলো আলোচনা করতেছি। ঠিক আছে? আচ্ছা, আর তোমরা যদি আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করো, আমাদের নাম্বার দেওয়া আছে, তারপরে টেক্সট করার অপশন দেওয়া আছে, তোমরা টেক্সট করে অথবা নাম্বারে কল দিয়ে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। আচ্ছা, এরপর আমরা টপোলজিতে চলে আসি। দেখো বাস টপোলজি। তো বাস টপোলজির মধ্যে প্রথম যে জিনিসটা আছে এটা হচ্ছে বাস টপোলজি। এই বাস টপোলজির সংজ্ঞাটা দেখো, সংজ্ঞার মধ্যে বলা আছে একটি মাত্র মূল কেবলের মাধ্যমে কম্পিউটার সংযুক্ত থাকে। তো আগে কিন্তু ওইটাই দেখাইছিলাম, একটি মাত্র মূল কেবলের সাথে। দেখো এখানে আগে যেটা ছিল, আগে হচ্ছে এই যে একটি মাত্র মূল কেবল, এই যে এটা হচ্ছে একটি মূল কেবল। এই মূল কেবলের সাথে কি করা থাকবে, এই মূল কেবলের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত করা থাকবে। প্রত্যেকটা কম্পিউটার কি আছে, যুক্ত করা আছে মূল কেবলের সাথে। তো এই মূল কেবলের সাথে যেহেতু যুক্ত করা আছে, তো এখন দেখো মূল কেবল এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, উপরে আছে, আবার এদিকে আছে। তো এই কেবলটার সাথে সংযুক্ত করা থাকবে। এটাই কিন্তু তোমাদের এই যে এখানে এই স্লাইডে বলা আছে
যে একটি মাত্র মূল কেবলের সাথে কম্পিউটার সংযুক্ত থাকবে। এবং এটার উদ্দেশ্যটা কি, মানে এটার বৈশিষ্ট্য কি, মানে এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়। এটার একটা নাম আছে, এটাকে প্যাসিভ টপোলজি বলা হয়। তাহলে এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে বাস টপোলজির অপর নাম কি, বা বাস টপোলজির আরেকটা নাম কি, তাহলে আমরা কি বলবো, প্যাসিভ টপোলজি। ঠিক আছে। এরপরে এটার মূল কেবলকে কি বলা হয়, এর মূল কেবলকে বলা হয় ব্যাকবোন। এটা নবীর থেকে অনেক সময় আসতে পারে যে বাস টপোলজির মূল যে কেবলটা আছে, এই মূল কেবলটার নাম কি। যেহেতু এটার মূল কেবল আমরা আগেই দেখে ফেলছি, এর মূল কেবলের নাম হচ্ছে ব্যাকবোন। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বেশি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর ডেটা প্রবাহটা কেমন হয়। এর ডেটা প্রবাহ হবে দ্বিমুখী। তার মানে দ্বিমুখী মানে দুই মুখ থেকে ডেটা প্রবাহ হবে। এই যে এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে এই লাইনটা, একটা হচ্ছে এই লাইনটা সংজ্ঞাটা, আর একটা বৈশিষ্ট্যের তৃতীয় নাম্বার লাইনটা। তার মানে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে বাস টপোলজি সংক্রান্ত আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করবো হচ্ছে স্টার টপোলজি নিয়ে। স্টার টপোলজি কাকে বলে? প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। এখন দেখো কেন্দ্রীয় ডিভাইসের সাথে কিভাবে যুক্ত থাকবে আমরা ওইটা একটু দেখি। এই যে দেখো, এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, তোমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করো, এখানে এখানে একটা চিত্র দেয়া আছে। এই যে চিত্রটা, যেটা একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, দেখো মাঝখানে একটা ডিভাইস আছে, ওই ডিভাইস থেকে উপরে একটা ডিভাইস, সাইডে আরেকটা, নিচে আরেকটা, এদিকে আরেকটা। তার মানে এখানে মূল কেন্দ্রীয় ডিভাইস কিন্তু এইটা। তো এই ডিভাইসটা থেকেই কিন্তু সবকিছু হচ্ছে। তো এই মূল ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে সবগুলাই। ঠিক আছে। এরপরে আমরা যদি এখন পরবর্তী স্লাইডে যাই, এখন এরপরে এই টপোলজির বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে। এখানে দেখো চিত্রটা চলে যাচ্ছে। আচ্ছা, একটি কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের সমস্যা হয় না। তার মানে এখানে একটা সমস্যা হলে এটা হয় না। এরপরে হচ্ছে অধিক কেবল প্রয়োজন হয়, কারণ এখানে একটা মূল কেবলের সাথে অনেকগুলা কম্পিউটার যুক্ত থাকে, এই জন্য এখানে কেবল অনেকগুলা লাগে। এই দুটাই প্রয়োজন এখানে। তাহলে অলরেডি বাস টপোলজি শেষ, স্টার টপোলজি শেষ। এবার হচ্ছে আমরা রিং টপোলজি নিয়ে যদি আলোচনা করি। রিং টপোলজিটা দেখো, প্রতিটি কম্পিউটার তার নিকটবর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। নিকটবর্তী দুইটা কম্পিউটার। এখন দেখো এইটারও তোমাদের একটা চিত্র দেখাই, এটা কেমনে হবে। এই যে রিং টপোলজিটা দেখো, রিং টপোলজি, এই যে দেখো রিং টপোলজিটার দিকে একটু খেয়াল করো। রিং টপোলজি, এই যে এই চিত্রটা দেখো, এটাকে বলা হবে রিং টপোলজি। তো রিং টপোলজির চিত্রটা একটু যদি খেয়াল করো, আমি এখানে একটু আঁকাই দিচ্ছি তোমাদের। এই যে দেখো, এইটার সাথে এটা রিলেটেড, আবার এইদিকে এসে এই দুটার সাথে আবার রিলেটেড। এখন দেখো এইটার সাথে এইটা কিন্তু সংযোগ করা আছে, আবার এইটার সাথে এটা সংযোগ করা আছে। আবার দেখো, আবার এখানে আরেকটা সংযোগ করা আছে, সেক্ষেত্রে এটার সাথে আবার এটা, আবার এখানে আরেকটা সংযোগ করা আছে, এখান থেকে আবার এই জায়গায় আরেকটা আছে। তার মানে জোর জোর করে, এখন যদি আমি এটা মার্ক করে দেই তাহলে বুঝতে পারবা যে এটা কেমনে হচ্ছে। দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে দেখো জোড়া জোড়া করে আছে। তার মানে এই যে এইটার সাথে এটার সম্পর্ক আছে, আবার এইটার সাথে এটার সম্পর্ক আছে। তার মানে এটা রিলেটেড, মানে এক কথায় জোড়া আকারে থাকবে। এটাকে বলা হয় রিং। আরেকটা জিনিস মনে রাখবা, রিং মানে দেখবা যে এরকম গোলাকার থাকবে এবং একটা অপরটির সাথে সংযুক্ত করা থাকবে, এটাকে বলা হবে রিং টপোলজি। এটা গোলাকার না থেকে অনেক সময় কম্পিউটারের চিত্র দিয়ে আসে, অনেক সময় এভাবে আসে। তাহলে যেভাবেই আসুক না কেন, আমরা যেন বুঝতে পারি যে এটা হচ্ছে একটা কি টপোলজি, রিং টপোলজি, মানে রিং এর মতো থাকবে, গোলাকার। আচ্ছা, এরপরে আমরা আবার আগের এখানে চলে যাই। এই যে রিং টপোলজির এটা আরেকটা নাম আছে, রিং টপোলজির আরেকটা নাম হচ্ছে স্টার টপোলজি। এই যে এই লাইনটা একটু দেখবা। আর রিং টপোলজিকে বলা হয় অ্যাক্টিভ টপোলজি, সরি স্টার টপোলজি না, ওটা হচ্ছে অ্যাক্টিভ টপোলজি। এবং এইটার ডেটা প্রবাহ দেখো কয়মুখী হতে পারে, এটার ডেটা প্রবাহ হবে একমুখী। দেখো এই বাস টপোলজির ডেটা প্রবাহ দুইমুখী, আর এটা হচ্ছে একমুখী। তাহলে এটাও কিন্তু নৈবেদ থেকে আসে যে কোন ডেটা প্রবাহ হয়, মানে কোন টপোলজিতে ডেটা প্রবাহ একমুখী হয়, নিচের কোনটিতে একমুখী, অপশন দেওয়া থাকলো। অথবা বলতে পারে যে নিচের কোনটি দ্বিমুখী ডেটা প্রবাহ বহন করে বা ডেটা প্রবাহ অনুযায়ী কাজ করে। তাহলে দ্বিমুখী হলে বাস টপোলজি দিব, আর একমুখী হলে
তো রিং টপোলজি দেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাব ট্রি টপোলজিতে। আমাদের অলরেডি এটা শেষ, বাস শেষ, স্টার শেষ, রিং শেষ, এবার আমরা যাব ট্রি টপোলজিতে। আচ্ছা, ট্রি টপোলজিতে দেখো কম্পিউটার গুলো গাছের শাখা। আচ্ছা, ট্রি মানে কি বল? ট্রি মানে হচ্ছে, আমরা জানি ট্রি মানে হচ্ছে গাছ। আর গাছগুলো কেমন হয়? গাছগুলো মনে করো এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, একটা গাছের চিত্র যদি দেখাই, মনে করো এই জায়গা থেকে ডালপালা উঠতে 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 এভাবে কি হচ্ছে, এভাবে কিন্তু একটা গাছ হয়, ঠিক আছে। এগুলা সবগুলা শাখা প্রশাখা থাকে, আর এখানে হচ্ছে নিচে এগুলা শিকড়। তাহলে এইভাবে কিন্তু একটা গাছ হচ্ছে। এই গাছগুলো কি হয়, এই গাছের কিন্তু অনেকগুলা শাখা প্রশাখা থাকে। তার মানে দেখো এই যে এই দিক থেকে একটা শাখা যাচ্ছে, এই দিক থেকে একটা যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে। তার মানে গাছের শাখা প্রশাখার মতো যেটা বিন্যস্ত করা থাকবে সেটাকে বলা হবে ট্রি টপোলজি। যে টপোলজিতে, এক কথায় যে টপোলজিতে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে সেটা হচ্ছে ট্রি টপোলজি। এখন চিত্রটা কেমন হবে? এরকম কি গাছের চিত্র আসবে? এরকম কিন্তু গাছের চিত্র আসবে না। তো এটা কেমন হবে দেখো, আমি তোমাদের একটু দেখাই দেই এটা চিত্রটা কেমন হবে। এটা চিত্রটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি, এই যে দেখো ট্রি টপোলজির চিত্রটা কেমন এখানে সুন্দরভাবে দেয়া আছে। এই যে ট্রি টপোলজি, ট্রি টপোলজিটা দেখো, এই যে এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে, আবার ওখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে, আবার এই দিক থেকে শাখা প্রশাখা বের হবে। তার মানে একটা মূল কেবল এখানে থাকবে, মনে করো এটা হচ্ছে একটা মূল কেবল, এটা হচ্ছে মূল কেবলের সংযোগ। এখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে, আবার এখান থেকে শাখা প্রশাখা বের হবে, আবার এখান থেকে বের হবে। এরকম যদি থাকে, বিভিন্ন ভাবে চিত্র থাকতে পারে। তো এক কথায় একটা মূল জায়গা থেকে এরকম থাকবে, পাশাপাশি এখান থেকে আরো কম্পিউটার থাকবে, আরো শাখা প্রশাখা বের হবে। এটাকে বলা হবে ট্রি। এই যে কিছুটা এরকম ট্রি টপোলজি এটা। তাহলে ট্রি টপোলজিটা কেমন থাকবে? গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ট্রি টপোলজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রি টপোলজির কাজ শেষ। এবার আমরা আলোচনা করবো ও ট্রি টপোলজির ইয়াটা দেখো, বৈশিষ্ট্য দেখো। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ, এটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা মানে যেগুলা স্টার দিলাম, এই স্টার গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, মানে এইগুলা থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। এই যে আমরা স্টার টপোলজি নিয়ে আলোচনা করছিলাম, এই স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। মানে স্টার টপোলজির সম্প্রসারিত মানে কি? মানে ওটার বিস্তৃত রূপ, বিস্তৃত রূপটাকে বলা হয় ট্রি টপোলজি। আচ্ছা, তারপরে একাধিক হাত ব্যবহৃত হয়, অপেক্ষাকৃত জটিল। এটা অপেক্ষাকৃত একটু জটিল, কারণ ট্রি অনেকগুলো শাখা প্রশাখার মতো আছে, এটা একটু জটিল হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমরা পরের মেশ টপোলজি নিয়ে আলোচনা করব। মেশ টপোলজি কাকে বলে? প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, সরাসরি যুক্ত থাকা। সরাসরি যুক্ত থাকা বলতে কি বোঝায়? যে একটা মূল কম্পিউটার থাকবে, ওটা থেকে সরাসরি যুক্ত থাকবে সকল কম্পিউটার। আচ্ছা, তোমাদের একটা চিত্র দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে দেখো মেশ টপোলজি, এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রটা দেখো। এই যে এটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি চিত্রটা একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে। এই যে দেখো, এই ডিভাইসটার সাথে সবগুলা ডিভাইস কি করা? সরাসরি যুক্ত করা আছে, সরাসরি যুক্ত। তার মানে একটা ডিভাইস থেকে সরাসরি যুক্ত থাকবে যেটা, সেটাকে বলা হবে মেশ টপোলজি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা সবশেষে যে হাইব্রিড টপোলজি আছে, মেশ টপোলজি শেষ। এবার আমরা কি করব? হাইব্রিড টপোলজি নিয়ে আলোচনা করব। সর্বশেষ যে টপিকটা হাইব্রিড টপোলজি। আচ্ছা, হাইব্রিড মানে কি বলতো? হাইব্রিড বলতে কি বোঝায়? হাইব্রিড মানে হচ্ছে যেটা হচ্ছে অনেকগুলা জিনিসের সমন্বয় হয়। যেমন হয় যে আগে আমরা কি করতাম, যেমন গ্রামে, যেহেতু আমাদের গ্রামে, আমার বাসায় গ্রামেই, তো গ্রামে আগে কি করতাম, দেখতাম যে অনেক সময় খরা হইতো, মানে প্রচুর রোদ, আবার অনেক সময় কি হইতো, প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে ধান সব তলায় যেত, মানে যে আবাদি জমি ছিল সবগুলা পানির নিচে ডুবে থাকতো। তো তখন মনে করো 10 দিন 12 দিন পানির নিচে তলায় থাকতো। পরে যখন পানি শুকায় যেত, কি হইতো, ওই ধানগুলো মরে যেত। মানে কৃষকেরা তখন এসে দেখে আফসোস করতো যে আমরা এবার মৌসুমে ধান পাবো না। তো এইটা কিন্তু বর্তমান কালে, মানে এখনকার যুগে কিন্তু এইটা আর পোহাতে হয় না। কারণ কি, এখন অনেক ধানের হাইব্রিড বীজ বের হয়েছে। মানে অনেক হচ্ছে খরা সহনশীল বীজ বের হয়েছে, অনেক হচ্ছে বন্যা সহনশীল বীজ বের হয়েছে, আবার অনেক কি হাইব্রিড বীজ বের হয়েছে ধানের।
যেগুলোর মাধ্যমে কি হয়, যেগুলোর মাধ্যমে আর ওই যে কৃষককে ক্ষতিগ্রস্ত হতে হয় না। কেমনে সেটা? আগে মনে করো 1 বিঘা জমিতে মনে করো আগেরকার যুগে 1 বিঘা জমিতে মনে করো 20 মণ ধান হইতো, এখন কিন্তু 1 বিঘা জমিতে তার কয়েক গুণ বেশি ধান হয়। আগে যদি 20 হইতো, এখন প্রায় তার 4 গুণ 5 গুণ বেশি ধান হয়। কারণ কি, ওই যে হাইব্রিড বীজ ব্যবহার করা হয়। হাইব্রিড মানে আগের থেকে উন্নত এবং অনেকগুলো সমন্বিত রূপ। তো এখন দেখো হাইব্রিড টপোলজিটাও সেম। হাইব্রিড টপোলজি হচ্ছে বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত। তার মানে কয়েকটা টপোলজি একসাথে হয়ে যেটা হয় সেটাকে বলা হবে কি, হাইব্রিড টপোলজি। ঠিক আছে, এরপরে দেখো হাইব্রিড টপোলজির সবচেয়ে ভালো উদাহরণ কোনটা, এই যে এই জিনিসটা একটু দেখো, ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি। এটা একটু গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মার্ক করে নাও যে ইন্টারনেট একটি কি, ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি। কেন এটা হাইব্রিড টপোলজি? কারণ দেখো ইন্টারনেট কিন্তু অনেকগুলো টপোলজির সমন্বয়ে গঠিত। ইন্টারনেটের যে নেটওয়ার্কটা আছে অনেকগুলো টপোলজির সমন্বয়ে এটা গঠিত হয়। এই জন্য হচ্ছে এটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। তো মোটামুটি এটাই তোমাদের লাস্ট টপিক ছিল হাইব্রিড টপোলজি সংক্রান্ত। এরপরে কিছু কিছু প্রশ্ন আছে, মানে তোমাদের কোশ্চেন সলভ, যেহেতু ক্লাস হলো কোশ্চেন সলভের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের মধ্যে প্রথমে দেখো ব্র্যান্ডউইথ কাকে বলে এটা দেয়া আছে। প্রথমে ব্র্যান্ডউইথ কি, এটা তো আশা করি পারবা, কারণ ব্র্যান্ডউইথ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছে। এরপরে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে ক্ষয়ের মধ্যে প্রশ্ন আসে এরকম ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন, এগুলো তোমরা বই পড়লেই পারবা। এরপরে দেখো বলা আছে এক্স কলেজটি বর্তমান নেটওয়ার্ক ব্যবস্থা কোন ধরনের। এখন এক্স কলেজটা একটু দেখি। এক্স কলেজ মানবিক ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে 3টি আলাদা ভবন রয়েছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিল। আচ্ছা, আমি বলছিলাম কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি থাকে, ওয়াইফাই প্রযুক্তি থাকে। আর এই ওয়াইফাই প্রযুক্তিগুলো যখন অনেকগুলো ওয়াইফাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি হয়, সেটার নাম কি বলছিলাম, WWAN, মানে হচ্ছে ওয়াইড WWAN। আর তার আগে ছিল কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তার মানে একটা ছিল ওয়াইফাই আর একটা ছিল ওয়াইম্যাক্স। তাহলে এটা বলো দেখি কোনটার মধ্যে পড়বে। যেহেতু কলেজের অধ্যক্ষ সবগুলা ওয়াইফাই কে একত্র করছিল, তাহলে এটা কিসের মধ্যে পড়তেছে, সবগুলা যেহেতু একত্র করছে, তাহলে ওয়াইফাই প্রযুক্তিটা কি, আশা করি এটা তোমরা করতে পারবে যারা ক্লাস করছো। তারা কিন্তু আমি আগেই আলোচনা করছি যে ওয়াইফাই নিয়ে, ওয়াইফাই কোনটার মধ্যে আছে, তারপরে ওয়াইম্যাক্স কোনটার মধ্যে আছে, এগুলো কিন্তু সকল বিষয় আলোচনা করছি। আর আমাদের এখানে জাস্ট তোমাদের একটা কোশ্চেনের স্যাম্পল দেখানো হয়েছে। আমাদের যে পেইড ক্লাসগুলো আছে, অর্থাৎ আমাদের যে কোর্স রান করানো আছে, মানবিক গ্রুপের সকল সাবজেক্টের আলাদা আলাদা কোর্স আছে। তোমরা চাইলে ওই কোর্সগুলো সিঙ্গেল ভাবে তোমার যেটা দরকার, মনে করো তোমার আইসিটি দরকার, তুমি শুধু আইসিটি কোর্সটা কিনতে পারো, একবারে সকল আলোচনা আছে। এবং এই আইসিটি কোর্সটার দাম মাত্র 500 টাকা। মানে এটা হচ্ছে তোমার যতদিন পরীক্ষা হয়নি ততদিন চলতে থাকবে। এবং এখানে তোমার রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, টেস্ট পেপার সলভিং, এরপরে সাজেশন সবকিছু দেয়া আছে। এই যেমন আমাদের এই প্রশ্নটা ধরে ধরে সলভ করে দেওয়া আছে ওখানে, কিন্তু এখানে আমাদের লাইভ ক্লাসের সময়গুলো সীমিত থাকে, তো এভাবে আসলে ধরে ধরে তোমাদের সবকিছু সমাধান করে দেওয়া আসলে সুযোগ হয় না। জাস্ট একটা স্যাম্পল দেখালাম যে এভাবে প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, তো তোমরা চাইলেই 500 টাকায় একটা তোমরা হচ্ছে তোমাদের যদি আইসিটি দরকার হয় তুমি আইসিটি নিতে পারো, ইংলিশ দরকার হলে ইংলিশ, বাংলা দরকার হলে বাংলা, পৌরনীতি, অর্থনীতি, যার যেটা প্রয়োজন তোমরা চাইলে কিন্তু 500 টাকা করে দিয়ে একটা করে কোর্স তোমরা কিনতে পারো। এবং সেটা এককালীন, মানে একবার দিতে হবে শুধু 500 টাকা, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আর কিছু করতে হবে না। জাস্ট একবার তুমি 500 টাকা দিয়ে যদি অ্যাক্সেস নিয়ে নাও, তুমি ওই কোর্সের সকল লাইভ ক্লাস, সকল রেকর্ডেড ক্লাস, তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাস, এরপরে হচ্ছে তোমাদের সাজেশন সবকিছু দেওয়া হবে, এবং সাজেশন পিডিএফ আকারেও দেওয়া হবে। ঠিক আছে, তো চাইলে তোমরা ওইটা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে ওইটা নিতে পারো। ওখানে বিস্তারিত এই জিনিসগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, এরপরে আবার দেখো আর একটা স্যাম্পল দেখাচ্ছি তোমাদের। আমাদের এভাবে শর্ট কোশ্চেন করেও কি পিডিএফ আকারে শর্ট কোশ্চেন দেওয়া আছে, অথবা স্লাইড আকারে নোট করে দেওয়া আছে। আমাদের যারা অ্যাক্সেস কিনছে, আমাদের কোর্সের যারা অ্যাক্সেস ক্রয় করা হয়েছে বা কোর্সে, তো সামনে আমরা পুরোপুরি প্রত্যেকটা লেকচার, রেকর্ডেড লেকচার দেবো। তারপরে যে যেমন এই কমিউনিকেশন সিস্টেম কি, এই প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেগুলা 3 স্টার কোনটা 2 স্টার এভাবে মার্ক করে দেওয়া আছে। আবার কোশ্চেনের আনসার সহজ, মানে ক, খ, গ, ঘ, মানে সবগুলা বিষয় আলোচনা করা আছে। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের যে মানবিকিয়ান যে পেজ আছে, অর্থাৎ যেখান থেকে তোমরা লাইভ দেখতেছো, এই পেজের মেসেজ অপশনে গিয়ে অথবা নাম্বার থেকে সরাসরি ফোন করে তোমরা
এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। আর তোমাদের এখন একটা অফার চলতেছে যে তোমরা ফ্রিতে একটা অ্যাক্সেস, যে কোনো একটা সাবজেক্টের অ্যাক্সেস নিতে পারবা, সেটা হোক আইসিটি, হোক বাংলা, হোক ইংরেজি, যে কোনো একটা। আচ্ছা, এরপরে দেখো ডেটা ট্রান্সমিশন স্পিড, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এরপরে দেখো পরবর্তী স্লাইডে দেওয়া আছে ডেটা ট্রান্সমিশন মোড, তারপরে এই যে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। যদিও বা এই তিনটা নিয়ে আলোচনা করি নাই, কারণ আমাদের মাঝখানে এই টপিকটা একটু আমরা স্কিপ করছিলাম। তারপরে দেখি এগুলা প্রশ্ন আমাদের সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে এবং সহজভাবে উত্তর দেওয়া আছে। তোমরা চাইলে এগুলা কি পিডিএফ নিতে পারবা, আবার কি নোট করে নিতে পারবা, আবার এরকম স্লাইড আকারেও নিতে পারবা। ঠিক আছে, তো আমাদের যারা রেগুলার ক্লাসগুলো অর্থাৎ রেকর্ডেড ক্লাসগুলো যারা অ্যাক্সেস কিনতে পারবা, তাদের জন্য এগুলো সব সাজানো গোছানো আছে, তোমরা ওখানে ট্রাই করতে পারো চাইলে, যার যেটা বলতে। তারপরে দেখো এই যে কোএক্সিয়াল কেবল, এটা কিন্তু আলোচনা করে নেই। তারপরে টুইস্টেড পেয়ার কেবল, এরপরে অপটিক্যাল ফাইবার কেবল কি, এগুলা নিয়েও আলোচনা আছে, ভিডিওতে আলোচনা করা আছে। ঠিক আছে, লাইভ ক্লাসে আসলে ওইভাবে বিস্তারিত আলোচনা করা হয় না, তো এই জন্য আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে ওগুলাতে পূর্ণাঙ্গ আলোচনা হবে। এরপরে আরো প্রশ্ন আছে, এই যে মাইক্রোওয়েভ কি, ইনফ্রারেড কি, ব্লুটুথ কি, ওয়াইফাই কি, এরপরে ওয়াইম্যাক্স, রাউটার, হাব, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, তো চাইলেই তোমরা কি করতে পারবা, চাইলেই আমাদের ওই আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে তোমরা নাম্বারে ফোনে কথা বলে হোক অথবা এসএমএস এ কন্ট্যাক্ট করে হোক, তোমরা একটু তাদের কাছে বিস্তারিত জেনে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের লাইভ ক্লাস এ পর্যন্তই থাকলো। আবার পরবর্তী লাইভ ক্লাসে দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক 9টায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তী লাইভ ক্লাসে অবশ্যই এই লাইভ ক্লাসটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ 3 অধ্যায় নিয়ে আলোচনা করা আছে, আর 3 অধ্যায় থেকে সৃজনশীল আসবেই। তো আমরা পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের 3 অধ্যায়ের আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী লাইভ ক্লাসের সময়টা জানাই দিবা। আগামী বৃহস্পতিবার রাত 9টায় ঠিক আজকে যেরকম আইসিটি ক্লাস হয়েছিল এরকম সুন্দরভাবে স্লাইড আকারে তোমাদের 3 অধ্যায়ের আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।